ছোট্ট বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের শুরু হচ্ছে আমাদের আজকের আরও একটা মজার গল্প। আজকের গল্পের নাম নীল পাহাড়। তোমরা যারা বইতে কিংবা টেলিভিশনে পাহাড় দেখেছ তারা তো পাহাড় চেনয়, কিন্তু বন্ধুরা, আমাদের আজকের গল্পের পাহাড়টা একটু ভিন্ন রকমের। অর্থাৎ এই পাহাড়টা একেবারেই নীল। এটি একটি রূপকথার গল্প। চলো তবে শোনা যাক আজকের গল্প নীল পাহাড়। অনেক অনেক বছর আগে একটা পাহাড় ছিল। সেই পাহাড়ের রং ছিল নীল। সাধারণত আমরা পাহাড়ের গায়ে যে মাটি দেখতে পাই সেটা লাল কিংবা লালচে রঙের মেটে মাটি আমরা দেখে থাকি, কিন্তু এই পাহাড়ের মাটি ছিল পুরোই নীল, যে কারণে পাহাড়টিকে বলা হতো নীল পাহাড়। পাহাড়ের গায়ে যত গাছ জন্মাতো তার সবই নীল হতো। ভেবে দেখো, গাছের পাতার রং আমরা সবুজ দেখি, গাছ আমরা সবুজ বলেই জানি এবং চিনি, অথচ সেই পাহাড়টার সকল গাছপালাও ছিল নীল রঙের। শুধু তাই নয়, সেই পাহাড়ের পাশে ছিল বিরাট এক নদী। নদীর পানির রঙও কিন্তু নীল ছিল। ধরে নেওয়া যায় পাহাড়ের সব কিছুর রং যেহেতু নীল, আর পুরো পাহাড়ের ছায়া গিয়ে সেই নদীর উপরেই পড়ত, হয়তোবা এই কারণেই সেই নদীর পানিকেও একেবারে নীল দেখা হতো। এটাকে আবার কিন্তু তোমরা নীলনদ বলে ফেলো না। নীলনদ কিন্তু আছে মিশরে। যা হোক, এটা নীলনদ নয়, আমরা ধরেই নিলাম নীল পাহাড়ের ছায়া পানিতে পড়ার কারণেই তার পানিও নীল হয়ে গিয়েছে। আবার দেখো, নদীতে থাকা মাছও ছিল নীল। এবার তো আর আমাদের ভুলটা ভেঙে যাচ্ছে। তার মানে পাহাড়ের রং নদীর পানিতে পড়ার কারণেই তার পানি নীল হয়ে যায়নি। তাই যদি হতো তাহলে আবার নদীর মাছগুলোও কেন নীল হবে? মাছের গায়ে তো আর পাহাড়ের ছায়া পড়েনি। তাহলে মোটামুটি বোঝা গেল নীল পাহাড়কে কেন্দ্র করে আশেপাশে যা কিছু ছিল সবই নীল। সেই পাহাড়ের গায়ে বেশ কিছু লোক ছোট ছোট ঘর তৈরি করে বাস করত। আশ্চর্যের ব্যাপার হলো, সেখানকার সব লোকের গায়ের রং, মাথার চুল, চোখ সবই নীল রঙের ছিল। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যেও কিছু কিছু মানুষের নীল চোখ হয়ে থাকে। তাই বলে আগাগোড়া পুরো মানুষটি নীল হবে এমনটা তো নয়। অথচ দেখো, সেই পাহাড়ের গায়ে বাস করা প্রতিটা লোকই একেবারে পা থেকে মাথা পর্যন্ত নীল রঙেরই ছিল। কি অদ্ভুত ব্যাপার, তাই না বন্ধুরা? নীল পাহাড়ের নীল গাছ, নীল নদী, আবার নীল মানুষও আছে। সেই মানুষগুলোর কোনো ভাষা ছিল না, লেখাপড়াও ছিল না। আসল কথা হলো, তারা কথা বলতে জানতো না। যেহেতু তারা কোনো কথাই বলতে জানে না, অর্থাৎ তাদের কোনো বাক শক্তি ছিল না, মুখে তারা কোনো
শব্দ উচ্চারণই করতে পারত না। আর তাই তো তাদের কোনো লেখাপড়া থাকার প্রশ্নই আসে না। আর ভাষাই বা থাকবে কেমন করে? তাহলে তোমরা ভাবছ এই লোকগুলো চলাফেরা করত কিভাবে, যদি তারা কথা বলতে নাই পারে? কোনো কিছু বলতে না পারলে একে অন্যের সাথে মিলেমিশে থাকেই বা কেমন করে? তাদের প্রয়োজনগুলোই মেটায় কেমন করে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝতে পেরেছ। আসলেই তো ভাষাই যদি না থাকে, মুখে যদি কথাই না থাকে, তাহলে তারা চলবে ফিরবে কেমন করে? হ্যাঁ, তাদের মুখে কোনো আমাদের মতো কথা বলার ভাষা না থাকলেও কেবল ইশারা ইঙ্গিতে নিজেদের মধ্যে ভাব বিনিময় করত। আমাদের দেশে যারা বাক প্রতিবন্ধী আছে, তোমরা তাদের নিশ্চয় দেখেছ। তারা যেমন করে ইশারা ইঙ্গিতেই বিভিন্ন কিছু বুঝিয়ে দিতে পারে, ঠিক তেমনি সেখানকার লোকও ইশারা ইঙ্গিতেই একে অন্যের সাথে কোনো বিষয়ে ব্যক্ত করত। যা হোক, এই গেল সেই নীল পাহাড়ের কথা। এবারে ভিন্ন প্রসঙ্গে আসি। দূর দূরান্তের দেশে সেই পাহাড়ের কথা ছড়িয়ে যেতে লাগলো। যাবেই না বা কেন? এমন একটি পাহাড়ের খবর কি আর চাপা থাকতে পারে? তাই তো বিভিন্ন দেশের মানুষ পাহাড়টির সম্পর্কে জানতে পারল। আর যখনই এমন একটা পাহাড়ের কথা মানুষ জানতে পারবে, নিশ্চয়ই পাহাড়টা দেখার কৌতূহলও তাদের হবে। হ্যাঁ, তাই তো বিভিন্ন দেশের মানুষ পাহাড়টি নিজের চোখে দেখার ইচ্ছায় ভিড় করতে লাগলো। দলে দলে প্রতিদিনই অনেক অনেক লোক সেই পাহাড় দেখার জন্য সেখানে জমা হতে থাকলো। কিন্তু জমা হলে কি হবে? কেবলমাত্র দূর থেকেই পাহাড়টা দেখতে হতো, কেননা কারো পক্ষে পাহাড়ে ওঠা সম্ভব ছিল না। এমনকি পাহাড়কে ছুঁয়ে দেখাও অসম্ভব ব্যাপার ছিল। তোমাদেরকে তো বলাই হয়নি আসল ব্যাপার। পাহাড়টাকে কেন্দ্র করেই এর চারপাশ দিয়েই নদী থাকলেও নদী আর পাহাড়ের মাঝখানে খালি জায়গাতেও অনেক হিংস্র জন্তু জানোয়ার আর বিষাক্ত সাপ চলাফেরা করত। সেগুলি আমাদের এখানে বন জঙ্গলে যেরকম বিষাক্ত সাপ কিংবা হিংস্র জীবজন্তু তোমরা দেখো, ঠিক তেমনটা নয়, তার চাইতেও একটু ভিন্ন ধরনের। কারণ ভিন্ন রকম পাহাড়ের গা ঘেঁষে যেসব জন্তু জানোয়ার থাকবে, তারা তো একটু ভিন্ন রকমের হবেই। কিন্তু কথা হচ্ছে, এত এত হিংস্র জন্তু জানোয়ার থাকার পরেও তারা পাহাড়ের লোকজনদেরকে কোনো আঘাত কিংবা আক্রমণ করে না কেন? হ্যাঁ, সেই কথায় আসছি। সেই জন্তু জানোয়ারগুলোর আশেপাশেই কিন্তু পাহাড়ের লোকগুলো অবাধে বিচরণ করত। অথচ জন্তু জানোয়ার কিংবা সাপ তাদের কোনো কিছুই বলতো না। মনে হতো যেন তারা একই সাথে একই পরিবারে বসবাস করছে। হ্যাঁ, বিষয়টা আসলে তাই। এত এত হিংস্র জন্তু জানোয়ার তাদেরকে কখনো কিছুই বলতো না। আবার তারাও কিন্তু তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতো না। দেখে মনে হতো তারা যেন একই জাতি। এখানে মানুষ জাতি আর প্রাণীর জাতি মিলেমিশে যেন এক পরিবারেরই হয়ে গেছে। সবাই একে অন্যের একেবারে আপনজন হয়েই যেন বসবাস করছে।
পাহাড় দেখতে আসা সব লোক কেবল দূর থেকে দেখে দেখে অবাক হতো। এসব জন্তু জানোয়ারকে টপকে তারা তো আর পাহাড়ের কাছে যেতেই পারত না। আর যেহেতু পাহাড়ের কাছে যেতে পারে না, সেহেতু পাহাড়ের উপরে উঠে দেখাও কারো পক্ষেই সম্ভব ছিল না। আবার তখনকার দিনে আমাদের মতো এত ক্যামেরা দিয়ে ছবি তোলা কিংবা ভিডিও করার ব্যবস্থাও ছিল না। গল্পটা কিন্তু আজকের নয়, অনেক অনেক বছর আগের কথা। সে যুগে কোনো মোবাইল ছিল না কিংবা ভিডিও ক্যামেরা বা সাধারণ কোনো ক্যামেরাও ছিল না, যে কারণেই ছবি তুলে আনাও কারো পক্ষে সম্ভব ছিল না। তাই যারা যেত শুধু তারাই অবাক হয়ে ফিরে আসতো। তাদের সেই অভিজ্ঞতা আর অন্য কাউকে দেখানোর কোনো সুযোগ ছিল না। এ কারণেই কিন্তু সেখানে আরও প্রতিদিন অনেক অনেক লোকের সমাগম হতো। কেননা একজন গিয়ে তো আর ভিডিও করে এনে অন্য কাউকে দেখাতে পারতো না। কাজেই সেখানে গিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। সবচাইতে মজার ব্যাপার হলো, যখন লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখত, তারাও তখন লাইন ধরে লোকদের দিকে তাকিয়ে থাকত। অর্থাৎ দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো এই নীল পাহাড়ের মানুষ আর নীল পাহাড়কে যখন লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত, কেবল তারাই তাদেরকে দেখত না, ওই মানুষগুলো তাদের ওখান থেকে লাইন ধরে এই মানুষদেরও দেখত। কে জানে তারা কী বা মনে করত। মনে করার অবশ্য কি আছে, তারাও তো আর আমাদের মতো লোক নয়। কাজেই এখানকার লোকদেরকেও তো তাদের দেখার ইচ্ছা জাগতে পারে। যদিও তারা ওই পাহাড় ছেড়ে লোক সমাজে এসে দেখা সম্ভব নয়, কিন্তু আমরা তো অনায়াসেই সেখানে দূর থেকে তাদেরকে দেখার জন্য ভিড় করতেই পারি। যা হোক, এই লোকগুলো যেমন পাহাড়ের কাছে তাদেরকে ধরতে কিংবা ছুঁতে যেত না, তারাও কিন্তু তেমনি পাহাড়কে ছেড়ে এই দিকে আসতো না। তবে তারা ইশারায় অনেক কিছু বলতো, যা লোকদের পক্ষে বোঝা সম্ভব ছিল না। তখন আমাদের এখনকার মতো প্রতিবন্ধীদের ভাষা বোঝার কোনো ব্যবস্থা ছিল না, যে কারণে তাদের ওই ইশারা ভাষা এই লোকেরা কিছুতেই বুঝতে পারত না। এভাবেই চলেছে বেশ কয়েক বছর। বিভিন্ন দেশ থেকে লোকজন গিয়ে গিয়ে সেখানে এমনি করেই দেখে আসতো। একবার কোনো এক দেশের একদল লোক সব ভয় উপেক্ষা করে সেই পাহাড়ের একেবারে নিকটে চলে গেল। তারা ভেবেছিল হয়তোবা জন্তু জানোয়ারেরা পাহাড়ের লোকদের যেহেতু কিছু বলে না, সেহেতু তাদেরও হয়তো কোনো কিছু নাও বলতে পারে। তাই তারা তাদের কাছ দিয়েই ওই পাহাড়ের কাছে গিয়ে পাহাড়ের লোকদেরকে একেবারে সামনে থেকে দেখতে চেয়েছিল। কিন্তু ভাবলেই তো আর হবে না, তাদের ভাবনাই তো আর ওই জন্তু জানোয়ার কিছু বলবে না এমনটা নয়। তাদেরকে এত কাছে আসতে দেখে পাহাড়ের লোকেরা ভীষণ ঘাবড়ে গেল। ভয় পাবারই কথা। দূর থেকে দেখা এক জিনিস আর কাছে চলে গেলে ভিন্ন জিনিস। যখন তারা বুঝতে পারল যে এরা তো আমাদের কাছেই চলে এসেছে, হয়তোবা আমাদেরকে কোনো ক্ষতি কিংবা কোনো কিছু করতে পারে, এই ভয়েই তারা ছুটে ছুটে নিজেদের ঘরে চলে গেল। তখন আর
তারা সেখানে লাইন ধরে দাঁড়িয়ে থেকে এদেরকে দেখার সাহসই পেল না। ভাবল এখানে দাঁড়িয়ে থাকলে না জানি কোন বিপদে পড়ে যায়। এই জন্যই তারা দ্রুত লাইন ভেঙে যার নিজ নিজ ঘরে চলে গেল। এবারে কিন্তু সেই দলের লোকেরা থেমে যায়নি। যখন দেখতে পেল যে এরা নিজের নিজের ঘরের ভেতরে চলে গেল, তখন সেই দলটা পাহাড়ের গায়ে চলে এলো। কিন্তু এলেই কি হবে? ওই লোকগুলি ভয় পেয়ে না হয় নিজেরা চলে গেল তাদের নিজ নিজ ঘরে। কিন্তু পাহাড়ের গায়ে থাকা হিংস্র জন্তু জানোয়াররা তো আর ভয়ে সেখান থেকে চলে যাবে না। তাদের যা করার তারা তাই করল। অর্থাৎ সেই দলের লোকদেরকে সেই হিংস্র জানোয়ারেরা ধরে ধরে খেয়ে ফেলল। দূর থেকে অন্যেরা কেবল হাই হাই করতে লাগলো, কারণ কারো পক্ষেই তো আর সেখানে গিয়ে এত সাহস দেখিয়ে ওই জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করা কিংবা তাদের উপর আক্রমণ করা সম্ভব নয়। আগেই বলেছি, আমাদের এখানে আমরা যেসব জন্তু জানোয়ার বাঘ ভালুক দেখে থাকি ওইগুলো কিন্তু সেই রকম নয়, তার চাইতেও বিশাল আকারের সেগুলি ছিল। কাজেই মানুষের পক্ষে সেগুলোর সাথে লড়াই করা অসম্ভব ব্যাপার ছিল। এই কারণেই তারা কেবল দূর থেকে ঘটনাগুলো দেখল আর অবাক হয়ে সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। এবার পাহাড়ের লোকেরা ঘর থেকে বাইরে এলো, কারণ তারা কিন্তু ততক্ষণে দেখে ফেলেছে যে যে লোকগুলি তাদের কাছাকাছি চলে এসেছিল তারা আর নেই। তারা জন্তু জানোয়ারের খপ্পরে পড়েই প্রাণ হারিয়েছে। তাই তো তারা আর এবার ভয় পেল না, ঘর থেকে আবার বাইরে চলে এলো। কিন্তু অবাক, তারা বাইরে এসে পড়ে থাকা রক্ত আর মানুষের হাড়গুলো দেখে কান্নায় ভেঙে পড়ল। অর্থাৎ তারাও তো আমাদের মতোই মানুষ, হয়তো তাদের রংটা ভিন্ন, কিন্তু তারা মানুষগুলোর এই দুরবস্থা দেখে বেশ কষ্ট পেল। আর এই কষ্টের কারণেই তারা কান্না জুড়ে দিল। শুধু কান্নাই করল না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে অনেক সময় ধরে ইশারায় কত কিছু বলল। আর তাদের এসব ইশারা ভাষা তো আর বোঝাও এই মানুষদের পক্ষে সম্ভব ছিল না। তারাও দূর থেকে বিষয়টা লক্ষ্য করল। এভাবে ওই নীল পাহাড়ের লোকগুলো বেশ সময় নিজেদের মধ্যে ভাব বিনিময় করে এক সময় চোখের পানি মুছতে মুছতে সেসব পরিষ্কার করে ফেলল। তারা সেখানে পড়ে থাকা রক্ত আর হাড়গুলোকে নিমেষের মধ্যেই ধুয়ে মুছে জায়গাটা একদম সাফ করে ফেলল। চোখের সামনে এমন দৃশ্য দেখে পাহাড় দেখতে আসা লোকেরা হতভম্ব হয়ে গেল। তাদের এটা বুঝতে বাকি রইল না যে আসলে ওই নীল মানুষগুলো আমাদের মতোই মানুষ, তারাও আমাদের মতোই দুঃখ কষ্ট সব কিছুই পায়। আর তারা কষ্ট পেয়ে কান্না করেছে এটাও তারা বুঝতে পারল। শুধু ওইটুকুই, দূর থেকে দেখে বোঝা, আর কিছু নয়। কাছে তো আর যাওয়া যাবে না। পরে এই পারের লোকগুলো প্রচণ্ড দুঃখ আর কষ্টে সেই জায়গা ত্যাগ করল। এই ঘটনা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ল। তাই তারা প্রতিজ্ঞা করল আর কখনো এখানে আসবে না। আসলে
তখন তাদের সেই পাহাড়ের প্রতি একটা ভীষণ আতঙ্ক জন্মালো। তারা ভাবল যে হয়তোবা দূর থেকে দেখে এসেছে এতকাল, হিংস্র জন্তু জানোয়ারগুলো পাহাড়ের গায়েই চলাফেরা করে, সেখান থেকে আসে না। কিন্তু এমনও তো হতে পারে তারা যদি আবার এই দিকে চলে এসেই আক্রমণ করে। এই ভয়টাও কিন্তু এপারের লোকদের মনে ঢুকে গিয়েছিল, যে কারণেই তারা এমন প্রতিজ্ঞা করল। এভাবেই কেটে গেল অনেক অনেক বছর। সেই পাহাড় দেখতে আর কেউ আসে না। আসে না মানে হলো ওই ঘটনার কথাটা কিন্তু তাদের মনে দীর্ঘদিন গেঁথে রইল। আর যতদিন গেঁথে থাকবে ততদিন তো আর ওই মুখী কেউ হওয়ার কথাও চিন্তা করবে না। যা হোক, যখন সেখানে আর কোনো লোকজনই যায় না, তখন পাহাড়ের লোকজন নিজেদের মতো করে বাস করতে লাগলো। তারাও তখন বুঝে গিয়েছিল যে এপার থেকে আর কেউ তাদেরকে ওইভাবে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে যাবে না। তাই তো তারাও আর সেই কথা ভাবলও না, আর সেসব চিন্তাও তাদের মাথা থেকে দূর হয়ে গেল। এভাবেই যখন বেশ কাটছিল, তখন কিন্তু একটা বিপদ একদিন ঠিকই ঘটল। হঠাৎ একদিন বিকট শব্দে সেই পাহাড়ের লোকজন হতভম্ব হয়ে গেল। এর আগে তারা এমন শব্দ কখনো শোনেনি। হয়তোবা ওই পাহাড়ে কখনো বজ্রপাত হয় না, কিংবা বড় ধরনের কোনো ঝড়ও সেখানে হয় না, যে কারণে তাদের কঠিন কোনো শব্দ শোনাও সম্ভব ছিল না। কিন্তু সেদিন হঠাৎ কি হলো, কোথা থেকে এমন ভয়ঙ্কর আওয়াজ এলো, তারা বুঝতে না পেরেই একেবারে বিস্মিত হয়ে গিয়েছিল। এমন শব্দে তারা সেখানে স্থির থাকতে পারল না। এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এমন শব্দের সাথে তারা এর আগে কখনো পরিচিত ছিল না, যে কারণে এক জায়গায় স্থির না থাকতে পেরেই দৌড়াদৌড়ি আরম্ভ করে দিল। তারা যখন ছোটাছুটি করছে, তখন দেখা গেল চারিদিকে কেবল ধোঁয়া আর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। মুহূর্তের মধ্যেই এমন অবস্থায় তারা কি থেকে কি করবে কিছুই বুঝতে পারছে না। শুধু পাহাড়ের লোকগুলোরই এমন অবস্থা হলো তা কিন্তু নয়। সেই বিকট শব্দ শুনে আর ধোঁয়া দেখে পাহাড় ঘেঁষে থাকা জন্তু জানোয়ারগুলো ভীষণ ভয় পেল। তারাও তো এমন পরিস্থিতির মুখোমুখি কখনোই হয়নি। জন্তু জানোয়ার যতই ভয়ঙ্কর হোক না কেন, প্রকৃতিতে হঠাৎ কোনো ভয়ঙ্কর কিছু দেখলে তারাও তো একটু ঘাবড়ে যাবারই কথা। যা হোক, সেই জন্তু জানোয়ারগুলো যখন ভীষণ ভয় পেল, তখন তারা এক জায়গায় জড়ো হয়ে স্থির বসে রইল। ধোঁয়াটা ছিল পাহাড়ের একেবারে উপরে, যে কারণে জন্তু জানোয়াররা সেই ধোঁয়ার মধ্যে পড়েনি, কেবলমাত্র দূর থেকে ধোঁয়াগুলো দেখছে। আর বিকট শব্দটাও তারা সেখান থেকেই শুনতে পেয়েছে, যে কারণেই এখানে সেখানে ঘোরাফেরা না করে সবাই মিলে এক জায়গায় হয়ে বসে রইল। ভয়ের চোটে সেই জন্তু জানোয়ারদের মধ্যেও টু শব্দটি পর্যন্ত আর হচ্ছে না। পাহাড়ের লোকগুলো তো পুরো আতঙ্কের মধ্যেই পড়ে গিয়েছে। তারাও তো আর কিছুই
ইশারা করতে পারছে না, একে অন্যের দিকে কেউ কোনো কিছু করছেও না, কেবলই চুপচাপ হয়ে গেছে। এভাবেই কেটে গেল বেশ কিছু সময়। তারপর আস্তে আস্তে ধোঁয়া ফুরিয়ে যেতে থাকলো, কেননা সেটা যে ধোঁয়াই হোক না কেন এক সময় তো আর ধোঁয়া থাকবে না, সেটা নিঃশেষ হয়েই যাবে। সেখানেও তাই হলো। এক পর্যায়ে যখন ধোঁয়া একেবারেই কমে গেল, তখন তারা দেখতে পেল সেখানে কিছু লোক পড়ে কাতরাচ্ছে। এবার তো তারা পড়ল আরেক ঝামেলায়। এতক্ষণ তো কেবল শব্দ শুনেছে আর ধোঁয়া দেখেছে, এখন তো একেবারে মানুষকে সেখানে শুয়ে কাতরাতে দেখে তাদের বিস্ময় আরও বেড়ে গেল। যে মানুষগুলো সেখানে কাতরাচ্ছে তাদের গায়ের রং তো আর নীল নয়, কিন্তু পাহাড়ের লোকদের গায়ের রং নীল হওয়ায় তারা কাছেও যেতে সাহস পাচ্ছিল না। তারা ভাবছে এরা আবার কোথা থেকে কিভাবে আসলো, এদের গায়ের রং তো আমাদের মতো নয়, কাজে এরা তো আমাদের এই সমাজের কেউ নয়। এ কারণেই তারা দূর থেকেই কিছু সময় ধরে দেখতে লাগলো, কোনো মতেই কাছে যাওয়ার সাহস পেলই না। কিন্তু এভাবে যখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছিল, এক সময় তো ঠিকই বুঝতে পারল লোকগুলোর ভীষণ কষ্ট হচ্ছে, কারণ তারাও তো আমাদের মতোই মানুষ, তাদেরও কষ্ট বোঝার ক্ষমতা আছে। বন্ধুরা, তোমরা ভাবছ এই লোকগুলো কাতরাচ্ছে, এরা আসলো কোথা থেকে? এবার তবে আসি মূল ঘটনায়। আসলে তারা যে শব্দ শুনেছে আর ধোঁয়া দেখেছে সেটা হয়েছিল একটা বিমান দুর্ঘটনার কারণে। হ্যাঁ, এই পাহাড়কে একেবারে ঘেঁষেই একটা বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে, আর সে কারণেই এত বিকট শব্দ হয়েছে আর সাথে সাথে ধোঁয়াও হয়েছে। বিমানে কিন্তু একেবারে আগুন ধরে গিয়েছিল। হয়তোবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই সেটা ওই পাহাড়ের উপর আছড়ে পড়ে গিয়েছিল, আর আছড়ে পড়েই তো আগুনটা ধরে। আগুন ধরার সময়ই এমন ধোঁয়ার উৎপত্তি হয়েছিল। সেই বিমানের 2-4 জন যারা জীবিত ছিল তারাই প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল। অর্থাৎ বিমানটা যেহেতু পাহাড়ের উপরে পড়েছে, সেহেতু বিমানের ভেতরে জীবিত 2-1 জন লোক তো ওই পাহাড়েই পড়বে, আর তাই তো বাঁচার জন্য শেষ চেষ্টা করতেই যতটা সম্ভব আর্তনাদ করে কাউকে ডাকছিল। পাহাড়ের নীল মানুষগুলো প্রথম সেই ডাক বুঝতে পারেনি, তবে একটা সময় তারা এটা বুঝতে পেরেছে যে তাদের ভীষণ কষ্টের কারণেই তারা এমন করছে। এমন কঠিন বিপদ দেখে পাহাড়ের লোকেরা আর সহ্য করতে পারল না। এবার তাদের ভয়ও যেন মুহূর্তের মধ্যেই উড়ে গেল। তারা ঠিক করল না, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদেরকে দেখবে না। তাই তো তারা সবাই মিলে কাছে এসে 3 জন আহত লোককে কোলে করে তাদের ঘরে নিয়ে গেল। পাহাড়ের লোকজনগুলো ছিল ভীষণ সাহসী, আর তাই তো তারা এমন কঠিনভাবে আহত হওয়া লোকদেরকে ধরতেও কোনো প্রকার সংকোচ কিংবা ভয় পেল না। যদিও আমাদের মধ্যে অনেকেই আছে এমন মুমূর্ষ লোক ধরে ওঠাবার সাহসই করবে না। যা হোক, সেই নীল মানুষগুলো এদেরকে ঠিকই তুলে নিয়ে গিয়ে নিজেদের ঘরে নিল। 3 জনই মারাত্মকভাবে আগুনে ঝলসে গেছে।
এবার তো তোমরা বুঝতেই পারছো আগুনে পোড়া বলে তারা কী রকম আর্তনাদ আর চিৎকার করতে পারে। সেটা কেবলই একটা নীল পাহাড় ছিল তা কিন্তু নয়, সেই পাহাড়ে ছিল নানা জাতের অসংখ্য গাছগাছরা। সেগুলোর মধ্যে ঔষধি গাছেরও কোনো অভাব ছিল না। যেসব গাছের শিকড় বাকড় কিংবা পাতা দিয়ে যে কোনো রোগ আহত অবস্থা থেকে মুক্তির জন্য ছিল উৎকৃষ্ট। যদিও সব গাছই ছিল নীল আর এমন ভিন্ন জাতের গাছ বলেই সেগুলোর মধ্যে ভীষণ রকমের ঔষধি গুণ ছিল। আর সেই পাহাড়ের লোকজন যারা বাস করত, যেহেতু সেখানেই তাদের জন্ম আর বড় হওয়া, কাজেই সেই গাছগুলোর সাথেও তারা ছিল একেবারেই পরিচিত। কোন গাছের মধ্যে কী গুণ আছে, কোন গাছের পাতা কিংবা শিকড় বা মূল দিয়ে কী রোগের চিকিৎসা করা যাবে, কী অবস্থার জন্য ব্যবহার করা যাবে, এগুলো তারা খুব ভালোভাবেই জানত। সেখানে কিন্তু কোনো চিকিৎসক ছিল না, ছিল না কোনো ঔষধের ব্যবস্থা, কেউ কবিরাজিও করতো না। পাহাড়ের লোকদের মধ্যে কোনো চিকিৎসক কবিরাজ তো ছিলই না, আবার কেউ যে ওষুধ বিক্রি করে চলবে সেরকম ব্যবস্থাও ছিল না। তারা প্রত্যেকেই ছিল এক একজন কবিরাজ, এক একজন চিকিৎসক আর ওষুধ নির্মাতা। প্রতিটি মানুষই এসব খুব ভালোভাবেই জানত। তাদের কেবল ছোটোখাটো সমস্যাই নয়, বড় ধরনের কোনো জটিল সমস্যা হলেও তারা নিজেরাই কিন্তু সেই গাছগাছরার সাহায্যেই তার চিকিৎসা করে ফেলত। একজন আরেকজনের উপরে নির্ভরশীল ছিল না, নিজেই নিজের সব অসুখ সারাবার ব্যবস্থা জানত। কেননা একজন অসুস্থ হলে কিংবা ছোট বড় আঘাত পেলে অন্য যে কেউ চিকিৎসা করতে পারত, আর যদি অন্য কারো সাহায্য ছাড়াই নিজে নিজেই করা যেত তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আর অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজনও পড়তো না, নিজে নিজেই সমাধান করে ফেলত। কেবলমাত্র যদি কেউ কঠিনভাবে আহত হতো কিংবা একেবারে বিছানায় মুমূর্ষ হয়ে পড়ে যেত তাহলেই অন্যে তাকে সাহায্য করত। তাদের মধ্যে আমাদের মতো এমন নির্ধারিত কোনো চিকিৎসক নয়, যে কেউই যে কারো চিকিৎসা করতে সক্ষম ছিল। আর এটা সম্ভব হয়েছে কেবলমাত্র নানা রকমের গাছগাছরা থাকার কারণে। কেননা গাছই যেন বলে দিত কখন কোন অবস্থায় কোন গাছের পাতা, ডাল কিংবা মূল কাজে আসবে। তাদের সাথে গাছগুলোরও যেন এমনই একটা সম্পর্ক ছিল, কোনো কথাবার্তা কিংবা ভাব বিনিময় নয়, প্রকৃতিগতভাবেই তারা বুঝে যেত এই অবস্থায় এই গাছটাই কাজে আসবে। আর তারা গাছ সম্পর্কে এমনই অভিজ্ঞ ছিল বলেই আগুনে পুড়ে ঝলসে যাওয়া 3 জন মানুষের জন্য কোনো চিন্তাই করল না। কারণ তারা তো জানেই আগুনে পুড়ে গেলে কি অবস্থা হয়। প্রথমে তারা ধোঁয়া দেখে হয়তো বুঝতে পারেনি যে এটা কোথা থেকে এসেছে, পরে তো তারা ঠিকই এই লোকদেরকে ধরে
দেখে বুঝতে পেরেছে যে এটা আগুনে পোড়া ছাড়া আর কিছু নয়। আর তাদের সেখানেও তো আগুনের ব্যবহার কম বেশি ছিল, যদিও অত বড় আকারের আগুন নয়, কিন্তু ছোটোখাটো আগুন তো তারা জ্বালিয়ে বিভিন্ন কিছু রান্নাবান্না করতই। এ কারণেই আগুনে তাদেরও অনেক সময় একটু আধটু পুড়ে গেছে, বা হয়তো অনেকে আগুনের মধ্যে পড়ে গিয়েও মারাত্মকভাবে আহত হয়েছে। কাজেই তারা আগে থেকেই জানতো যে আগুনে পুড়ে গেলে বা ঝলসে গেলে কি করতে হয়, কোন গাছের সাহায্য নিতে হয়। এই কারণেই এই তিনজন আগুনে পোড়া লোককে দেখে তারা ঘাবড়ালো না, বরং সাথে সাথে কী সব গাছের পাতা দিয়ে চিকিৎসা করা শুরু করে দিল। তিনজন আহত মানুষ এমন মারাত্মকভাবে আহত হয়েছে আর পুড়ে গেছে যে আমাদের এখানকার সাধারণ চিকিৎসা যখন করা হতো তখন তাদের হয়তো আরও বেশি সময় লেগে যেত, কেননা এত মারাত্মকভাবে পোড়া রোগীর চিকিৎসা অনেক কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার আমাদের এখানকার সাধারণ চিকিৎসায়। কিন্তু ওটা তো ছিল নীল পাহাড়ের জায়গা, ওইখানে তো আর আমাদের মতো এমন কঠিন চিকিৎসার কোনো প্রয়োজন নেই। তারা তো গাছগাছরার সাহায্যে চিকিৎসা করবে, কাজেই সেটা একটু অন্য ধরনেরই হবে। আর সেটাই এখন শোনো তবে। একটু আগেও যে মানুষেরা অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল সেই মানুষই একেবারে ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। আমাদের এখানে ঘুমের ওষুধ কিংবা ইঞ্জেকশন দিয়ে কঠিন রোগীকে হয়তো ঘুম পাড়িয়ে দেয়া হয়, তাদের ওখানে তো আর এমন ইঞ্জেকশন কিংবা ঘুমের ওষুধের কোনো ব্যবস্থা নেই। অথচ দেখো গাছের কি গুণ, এমন কি গাছের পাতা ব্যবহার করলো নাকি গাছের ডালমূল ব্যবহার করলো কে জানে, যে মুহূর্তের মধ্যেই অসহ্য যন্ত্রণায় কাতরানো মানুষগুলো গভীর ঘুমে চলে গেল, অর্থাৎ একেবারে অজ্ঞানী তারা হয়ে গেল। এবার তারা শুরু করলো তাদের আসল চিকিৎসা, অর্থাৎ তারা এইমাত্র যে গাছটা নিয়ে এসেছিল সেটা আসলে অজ্ঞান করে দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। হয়তো তারা অজ্ঞান কী জিনিস এটা বোঝে না, কিন্তু অজ্ঞান অবস্থাটা তারা ঠিকই জানে। এমন অসহ্য যন্ত্রণায় কাতরানো মানুষগুলোকে কোনো মতেই চিকিৎসা করা যাবে না, অর্থাৎ তাদেরকে কোনো গাছের পাতার ডাল থেকে তৈরি ওষুধ আর লাগানো সম্ভব হবে না। এটা তারা বেশ ভালোই বুঝতে পেরেছিল। এই কারণেই প্রথমেই তারা চিন্তা করলো এদেরকে আগে ঘুম পাড়িয়ে দিতে হবে, অর্থাৎ এদের জ্ঞান থাকা অবস্থায় কোনো চিকিৎসা করা সম্ভব হবে না। তাই তো তারা আগে তাদেরকে ঘুম পাড়িয়ে নিল। যখন তারা দেখতে পেল যে তিনজন আহত মানুষই একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, তারা আর কোনো কিছু টেরই পাচ্ছে না, তখন তারা নানা জাতের গাছ দিয়ে কী সব তৈরি করে পুরোদমে চিকিৎসা করতে লাগলো। সেদিন কিন্তু আর তারা কেউ ঘুম থেকে জেগেই ওঠেনি, অর্থাৎ সেদিন পুরো দিন পুরো রাত তারা ঘুমিয়েই কাটালো। আর এই পুরো দিন রাত ভরেই তারা তাদের চিকিৎসা করলো, কিন্তু একদিনে তো আর এত চিকিৎসা হয় না। এভাবে চলতে লাগলো পুরো সপ্তাহ। এর মধ্যে কিন্তু তাদের ঘুম দু একবার ভাঙেনি তা নয়, তাদের ঘুম ভেঙেছে, তবে তারা ঘুম ভেঙে যেন কোনো কিছুই বুঝতে পারছিল না।
যখন জেগে ওঠে কেবল ফ্যাল ফ্যাল করে ওই নীল মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে আর এদিক ওদিক এটা সেটা দেখে। যখন তারা ঘুম ভেঙে তাকায় তখন আবার ওই মানুষগুলো তাদের জন্য খাবারের ব্যবস্থাও করলো। সেটা আবার আমাদের মতো এমন খাবার নয়, তারা বিভিন্ন গাছের ফলমূল থেকে ভিন্ন রকমের একটা শরবতের মতো তৈরি করে, যেটা হয়তো আমাদের এখানে আমরা জুস বলে থাকি। হ্যাঁ, তেমনি শরবতের মতোই সেই লোকগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করলো। এই শরবতেই কিন্তু তাদের কেবল পেট ভরেছে তা নয়, আস্তে আস্তে তাদের শক্তিও যেন ফিরে আসছে। বুঝতেই পারছো তোমরা, পুরো 1 সপ্তাহ ধরে যে চিকিৎসা চলেছে তার মধ্যে যদি খাবার দাবারের ব্যবস্থাই না থাকে তাহলে তারা বেঁচে থাকার শক্তিটাই বা পাবে কোথা থেকে? যা হোক, সপ্তাহের শেষে তারা যখন একেবারে সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল তখন শুধুমাত্র ক্ষত চিহ্ন ছাড়া আর কোনো সমস্যাই রইল না। অর্থাৎ তাদের গায়ে কেবল পোড়া দাগগুলোই অবশিষ্ট থাকলো, না কোনো ব্যথা, না কোনো সেখান থেকে পুঁজ কিংবা রক্ত বের হওয়া, এর কোনো কিছুই ছিল না। তারা যেন একেবারে অবাক হয়ে গেল। বুঝতেই পারছ, বিমান দুর্ঘটনার থেকে বেঁচে যাওয়া মানুষ, তারা তো আসলে বাঁচারই কোনো কথা ছিল না। আসলেই তাদের ভাগ্য ভালো। ওই বিমানটা ওই পাহাড়ে আছড়ে না পড়ে অন্য কোথাও পড়তে পারত, যেখানে কোনো লোকজন বা কোনো কিছুই ছিল না, একদম ধুধু মরুভূমি কিংবা শুনশান খোলা জায়গা। তাহলে তো আর এই অসুস্থ লোকগুলো সুস্থ হতো না, সেখানে পড়ে কাতরাতে কাতরাতেই একসময় মারা যেত। যা হোক, ওই পাহাড়ের ওখানে তারা পড়েছিল বলেই এত সহজেই তারা সুস্থ হতে পারল। ওই আহত 3 জন লোক যখন সুস্থ হয়ে গেল তখন তারা পাহাড়ের লোকদের সাথে বেশ মজা করতে লাগলো। পাহাড়ের লোকেরাও তখন আর তাদেরকে দূরের মানুষ মনে করল না, আর তারাও পাহাড়ের লোকদেরকে একেবারে নিজেদের আপনজন মনে করেই সেখানে বাস করতে লাগলো। তারা যে ভিন্ন একটা দেশ থেকে সেখানে গিয়েছে সে কথা বেমালুম ভুলেই গেল। তারাও তাদেরকে ওই পাহাড়ের লোক বলেই মনে করতে লাগলো। এদিকে হিংস্র জন্তু জানোয়ারেরা সামনে পড়লে তারা তো আর ওই লোকদেরকে ছাড়বে না, কেননা ওদের গায়ের রং তো আর নীল নয়। তাই তো হিংস্র জন্তু জানোয়ারদের কাছ থেকে তাদেরকে বাঁচানোর জন্যই ইশারায় কিছু একটা শিখিয়ে দিল। অর্থাৎ হিংস্র জন্তু জানোয়াররা পাহাড়ের লোকদের আগে কিছুই যে বলতো না তারও একটা কারণ আছে। তারা কিন্তু এমনি এমনি হিংস্র জন্তু জানোয়ার থেকে রক্ষা পেত না। অর্থাৎ তাদের একটা ইশারার ইঙ্গিত ছিল, যেটা করলেই ওই হিংস্র জন্তু জানোয়ারেরা আর তাদেরকে কিছু বলতো না। সেই ইশারা ইঙ্গিতই পাহাড়ের লোকেরা ওই 3 জনকেই শিখিয়ে দিল। এখন যেহেতু তারাও হিংস্র জন্তু জানোয়ারদের থেকে রক্ষা পাওয়ার উপায় জেনে গেল, তাহলে আর চিন্তাই কোনো থাকলো না। সবসময় কেবল ওই নীল মানুষদের সাথে থেকেই হিংস্র জন্তু জানোয়ারদের কাছ থেকে রক্ষা পেতে হবে, এখন আর তেমনটা নয়। তারাও একা একাই ঘর থেকে বাইরে এসে পাহাড়ে এখান থেকে সেখানে চলে যেতে পারত, একেবারে পাহাড়ের উপরে উঠতে পারত। আবার পাহাড়ের তলদেশে আসলেও যখনই হিংস্র জন্তু জানোয়াররা সামনে পড়ত তখন তারা ওই সব ইশারা ইঙ্গিত করতে শুরু করলো, আর এতে করে হিংস্র জন্তু জানোয়ারেরা তাদের আর কাছেই যায় না, তাদেরকে কিছু বলেও না। এবার তারা বুঝতে পারল তারা তো এখানে এখন
বেশ স্বাধীন হয়ে গেল। তিনজন ইচ্ছা করলে একা একাও চলতে পারে। এতদিন তো হিংস্র জন্তু জানোয়ারদেরই কেবল ভয় ছিল, এখন সেখান থেকে রক্ষা পাওয়ার উপায়ও তারা জেনে গেছে। আর তাদের পাইকে এবার তারা সবসময় তো আর নীল মানুষগুলোর সাথে চলতে ফিরতে পারে না। দেখা গেল তাদের হয়তো পাহাড়ের একদিকে বেড়াতে যেতে ইচ্ছে করলো, কিন্তু তখন পাহাড়ের নীল মানুষগুলো কোনো কাজে ব্যস্ত আছে, তাহলে তো আর তাদেরকে সেই কাজ ফেলে রেখে চলে আসতে পারে না। আর ওই তিনজনও চায় না যে সবসময় কেবল নীল মানুষদেরকে জ্বালাতন করতে, তারাও একটু স্বাধীনভাবে চলুক। আর সেই ব্যবস্থাটাই ওই পাহাড়ের লোকেরা তাদের করে দিয়েছিল। এবার তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে, বেশ দুই একবার হিংস্র জন্তু জানোয়ারদের সামনেও পড়ে গিয়েছে, কিন্তু তারা তো তখন আর ভয় পায়নি। ভয় পাবার প্রশ্নই ওঠে না, তাদের কাছে তো মন্ত্র জানাই আছে। যখনই হিংস্র জন্তু জানোয়াররা পড়ে গেছে তাদের সামনে, তখনই সেই ইশারা ইঙ্গিতে কী সব যেন দেখাতো, আর তখনই হিংস্র জন্তু জানোয়াররা সাথে সাথে সেখান থেকে তাদের মতো তাদের দিকেই চলে যেত। ওই তিনজনকে আর কিছুই বলতো না। এভাবেই তারা পাহাড়ের মধ্যেই থাকার বেশ মজা পাচ্ছিল। বেশ কিছুদিন যাবার পরও তাদের ক্ষতচিহ্নও মুছে যেতে লাগলো। যখন পুরোপুরি ক্ষতচিহ্ন মুছে গেল, তখন তারা একসময় ভাবল, এবার বুঝি আর পাহাড়ে থাকা ঠিক হবে না। আমরা পুরোপুরি সুস্থ হয়েছি অনেক আগেই, কেবলমাত্র আমাদের এই ক্ষত চিহ্নগুলো থাকার কারণেই হয়তো আমরা এখানেই পড়ে আছি। এখন সেটাও চলে গেছে, কাজেই এই পাহাড়ে থাকার তো আর কোনো প্রশ্নই আসে না। তারা পাহাড়ে থেকে থেকে কিন্তু সেখানকার লোকদের ইশারা ভাষাও পুরোপুরি আয়ত্ত করে ফেলেছে। তাই তারা তাদেরকে এটা বোঝাতে পারল যে তারা এবার নিজেদের দেশে ফেরত যেতে চায়। তারা যখন এটা পাহাড়ের লোকদেরকে জানালো, তখন তারাও কিন্তু মনে মনে কেবল কষ্টই পেল না, সেটা প্রকাশও করে দিল। আর এতে করে ওই তিনজন লোকই তাদেরকে বোঝালো যে তারা তাদের দেশে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু এখানকার মায়া মমতা তাদের সাথেই থাকবে। তারা যখনই সময় সুযোগ পাবে তখনই কিন্তু এই পাহাড়ে এসে সবার সাথে দেখা করে যাবে, আবার পারলে দু একদিন থেকেও তাদের সাথে আনন্দ ফুর্তি করবে। এবারে পাহাড়ের লোকজন একটু যেন নিশ্চিত হলো। তারা ভাবলো, থাক, পাহাড়ের বাইরেও তাদের কিছু বন্ধু না হয় রয়েই গেল। এবার তারা তাদেরকে বিদায় দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। একদিন সেই তিনজন লোক পাহাড়ের লোকদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। চলে আসার সময়ও তাদেরও কিন্তু ভীষণ কষ্ট হয়েছে। এতদিন ধরে ওখানে থেকে সেবা পেয়ে তাদের সাথে মিশে তারাও তো একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। পাহাড়ের লোকেরাও যখন কষ্ট পাচ্ছে, তখন ওই তিনজনও বেশ কষ্টই পেল। তারা যখন নিজেদের দেশে চলে আসলো, পুরো রাস্তায় আস্তে আস্তে কেবলই তাদের পাহাড়ের লোকদের কথা মনে পড়ছিল। এক সময় তিনজনই নিজেদের দেশে চলেও আসলে কি হবে? পাহাড়ের লোকদেরকে, পাহাড়ের পরিবেশ সবকে কোনো মতেই ভুলতে পারছে না। তাই তো কিছুদিন পরেই তারা সিদ্ধান্ত নিল আবারও সেই পাহাড়েই বেড়াতে যাবে। এভাবেই তারা মাঝে মাঝে সেখানে বেড়াতে যেত। আর আস্তে আস্তে যখন সম্পর্ক আরও গভীর হলো, তখন এই লোকগুলো এখান থেকে অনেক কিছুই পাহাড়ের লোকদের জন্য নিয়ে যেত। তারাও সেগুলো খেয়ে পরে বেশ খুশিই হতো। আর আস্তে আস্তে
ওই 3 জনের সাথে আরও লোক সেখানে যেতে চাইল। তখন তারা পাহাড়ের লোকদেরকে বলল যে আমাদের দেশের আরও অনেক মানুষই আছে যারা আমাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব, তারাও তোমাদের কথা শুনে তোমাদেরকে কাছে থেকে দেখতে চায়। তখন পাহাড়ের লোকদের মনে চিন্তা হলো, যেহেতু এই মানুষগুলো এত ভালো, তাহলে এদের সাথে যারা আসবে তারাও নিশ্চয় ভালোই হবে। তাই তো পাহাড়ের লোকেরা তাদেরকে বলল, ঠিক আছে, তোমাদের সাথে যদি আরও লোক আসতে চায় আসুক, কোনো সমস্যা নেই। তবে হিংস্র জন্তু জানোয়ারদেরকে ডিঙিয়ে পাহাড়ে আসার নিয়ম তাদেরকে আগে শিখিয়ে নিতে হবে। একটু ভুল হয়ে গেলেই কিন্তু কঠিন বিপদ। হিংস্র জন্তু জানোয়ারেরা তাদেরকে ছাড়বে না, মুহূর্তেই টপাটপ গিলে ফেলবে। তাই তো সেই 3 জন তাদের সাথে যারা আসতে চাইল তাদেরকেও ওই নিয়মকানুন সব শিখিয়ে দিল, যার মাধ্যমে হিংস্র জন্তু জানোয়ারদের কাছ থেকে অতি সহজে রক্ষা পাওয়া যায়। এভাবে কিন্তু এক সময় সেই 3 জন লোকই কেবল আসলো না, 3 জন লোক ছাড়াও মাঝে মাঝে অন্য লোকেরাও কিন্তু সেখানে আসতে শুরু করে দিল। তারা প্রত্যেকেই সেই হিংস্র জন্তু জানোয়ারদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়টা শিখে নিয়েছিল। এভাবে এক সময় পাহাড়ের লোকদের সাথে বিভিন্ন দেশের মানুষের যোগাযোগটাও বেড়ে গেল। অনেকেই অবসর সময় কাটানোর জন্য পাহাড়ে চলে আসলো। এবার কিন্তু পাহাড়ের লোকেরাও চাইল পাহাড়ের বাইরে গিয়ে ভিন্ন পরিবেশ দেখতে। একথা তারা তাদেরকে জানালো। তারাও চিন্তা করলো, হ্যাঁ, আমরা যেহেতু এই পাহাড়ে বেড়াতে আসি, সেহেতু এদেরও তো পাহাড়ের বাইরে বেড়াতে যাওয়ার ইচ্ছা জাগতেই পারে, তাহলে আমরা নিয়ে যাই না কেন। এক সময় ঠিকই সেই পাহাড়ের লোকগুলিও এখান থেকে যাওয়া লোকদের সাথে বিভিন্ন দেশে যাতায়াতের সুযোগ পেয়ে গেল। এভাবেই এক সময় সেই অজানা অচেনা দুর্গম পাহাড়টাও কিন্তু মানুষের আত্মীয় হয়ে গেল। তারাও পাহাড়ের বাইরে আসতে পেল, আর পাহাড়ের বাইরের লোকও সেখানে গিয়ে অনায়াসে থেকে আসতে পারত। আস্তে আস্তে পাহাড়ের হিংস্র জন্তু জানোয়ারগুলোও যেন বুঝতে পারল আসলে এই মানুষগুলো তাদের কোনো ক্ষতি করবে না, কাজেই তারাও আর তাদের কোনো ক্ষতি করল না। একে অন্যের সাথে যেন একেবারে আত্মীয়তার বন্ধনে মিলে গেল। যা হোক ছোট্ট বন্ধুরা, এই ছিল আমাদের গল্প। কেমন লাগলো? শুরুটা হয়েছিল কত কঠিন একটা অবস্থা দিয়ে, আর শেষটা দেখো কত সুন্দর হলো। সবাই সবার সাথে মিশে গেল। এমনিভাবে পৃথিবীর কোনো দুর্গম কিছুই আর সবসময় দুর্গম থাকে না। মানুষ এভাবেই এক দেশ আরেক দেশের সাথে, এক অঞ্চল আরেক অঞ্চলের সাথে মিলেমিশে বসবাস করে। এটাই হচ্ছে আমাদের এই পৃথিবীর নিয়ম। তোমরা সবাই ভালো থেকো। এরপরে আবার অন্য আরও একটা গল্প নিয়ে তোমাদের সাথে হাজির হব। আমরা যে গল্পটা শুনলাম, এই গল্প শোনার সাথে সাথে গল্পের সাথে সঙ্গতি রেখে অনেক রকমের ছবি ভিডিও আকারে দেওয়া হয়েছে। তোমরা গল্প শুনবে আর এগুলি দেখবে, দেখার একটা ভিন্ন আনন্দও তোমরা পাবে। আজকে আর নয়, বাকিটা সময় তোমরা ছবি দেখেই কাটাও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।